তুমি এই ছেলেটাকে মারছো কেন? তো মারবো না তো চুমু খাবো? দারোগা থতমত খেয়ে বললেন, হালকা কেশে বললেন। সরকারি পেশাদারের সাথে মুখ সংযত রেখে কথা বলো। ছেলেটা কি এমন ক্রাইম ছিল যে তুমি ওকে রাস্তায় ফেলে মেরেছো? নুসরাত উপরের দিকে হাত তুলে আড়মোড়া ভাঙল। দারোগার দিকে কোনা চোখে তাকিয়ে বলল, আসলে এই মাতাল আমাকে মদ খেয়ে ওইদিকে টেনে নিয়ে যেতে চাইছিল। কোন দিকে? নুসরাত বিরক্ত হয়ে বলল। আরে ওইদিকে বোঝেন না, জঙ্গলের দিকে নিতে চাইছিল। দারোগা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমাকে টেনে নিয়ে যেতে চাইলেও এভাবে উল্টে এখানে পড়ে আছে কেন? আসলে কি হয়েছে, এই মাতালটা আমার হাত ধরতেই আমি মাতালটাকে এমন থাপ্পড় মেরেছি যে রাস্তায় পড়ে মুখ ছেজে গেছে। নুসরাত প্রচুর আগ্রহ নিয়ে বলল। আপনারা দেখতে চান আমি কিভাবে থাপ্পড় মেরেছি? দারোগা হ্যাঁ বলতে গিয়ে কেশে উঠলেন। নুসরাত হা করে দারোগার দিকে তাকিয়ে আছেন। দারোগা কঠোর হওয়ার চেষ্টা করে নুসরাতের দিকে তাকালেন। তোমার হাত ছেলেটা চেপে ধরায় তুমি ওকে এত পিটা পিটেছো, ও তো কিছু করেনি। নুসরাত চিৎকার করে বলল, তাহলে আপনি বলতে চাইছেন এই মাতালটা আমার সাথে কিছু করার পর আমি একে থাপ্পড় মারতাম, এর মেইন পয়েন্টে শট মারতাম? আমি সেটা কখন বললাম? আর তুমি ছেলেটার মেইন পয়েন্টও লাত মেরেছো একটা। চলো হাজতে চলো একদিন, তোমাকে রাখতে হবে। তুমি বাংলাদেশের আইন সংবিধান লঙ্ঘন করেছো। নুসরাত দাঁত কেলিয়ে বলল। আঙ্কেল, একটা না তিনটে মেরেছি মেইন পয়েন্টে। দারোগা তাকিয়ে রইলেন। মেয়েটা কি অবলীলে নিজেকে দোষগুলো স্বীকার করেছে? সুমন, ওকে গাড়িতে তোলো আর মাতালটাকেও সাথে তুলো। নুসরাত সুমনকে আটকে দিয়ে বলল। আমি উঠে যেতে পারবো, ওই শালা মাতালকে আপনারা তুলুন গাড়িতে। নুসরাত চুপচাপ গাড়ির পেছনে গিয়ে উঠে বসলো। নুসরাতের সামনের সিটে মাতালটা পড়ে পড়ে গুঙ্গাচ্ছে। নুসরাতের ইচ্ছে কইল আরো দু একটা লাথি মারার জন্য। সব দোষ এর। এর জন্য তাকে আজ হাজতে যেতে হচ্ছে। পুলিশ স্টেশনে যাওয়ার পর নুসরাত পায়ের উপরে পা তুলে বেঞ্চে বসে রইল। দারোগা নুসরাতের সামনে টেবিলে বসে থাকলেন। নুসরাতের বসে থাকতে থাকতে কোমর ধরে গেল। আঙ্কেল, বসতে বসতে কোমর ধরে গিয়েছে, একটু হাঁটার ব্যবস্থা করে দেওয়া যাবে? এভাবে বসে থাকো? তোমার বাসার মানুষ না আসা পর্যন্ত এমনভাবে বসে থাকতে হবে? নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। কাউকে কল দিলে তো আসবে। আপনি কাউকে বলেছেন কল দিয়ে আমাকে ধরে নিয়ে আসতে হাজতে? লোকটা মাথা নাড়ল। কাউকে তো বলা হয়নি। মেয়েটাকে যে সে ধরে নিয়ে আসছে। তোমার বাবার নাম্বার দাও। নুসরাত নাসির সাহেবের নাম্বার দিতে গিয়েও আটকে গেল। চোখে ভেসে উঠল অগ্নিমূর্তি হয়ে নাসির সাহেব এসে তাকে এখানে উড়াধুরা থাপ্পড় শুরু করলেন। তারপরে থাপড়ে থাপড়ে বাড়িতে নিয়ে গেলেন। সবার সামনে বেদ দিয়ে পেটালেন। আরশ পেছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। সে বিবাহিত হয়েও বাবার হাতে মার খাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। এসব ভাবতে নুসরাত হাত গালে চলে গেল। মাথা থেকে ঝেড়ে ফেলে দিল বাবার নাম্বার দেওয়ার কথা। নুসরাত মিনমিন করে বলল, বাবার নাম্বার দিতে যাব কেন? আমার স্বামী আছে না? দারোগা নাম্বার বলতে বললেন। নুসরাত গলার স্বর নরম থেকে নরম করে বলল। আমি কল দিই আমার স্বামীকে। আঙ্কেল প্লিজ, এই আর্জিটা রাখুন। দারোগা কি মনে করে উঠে আসলেন নিজের চেয়ার থেকে। নুসরাতের দিকে ফোন এগিয়ে দিয়ে নুসরাতের পাশে দাঁড়িয়ে রইলেন। নুসরাত গলার স্বর করুণ করে কল করলো আরশকে। আননোন নাম্বার থেকে কল দেখে আরশ প্রথমে কল পিক না করে কেটে দিল। কেটে দিয়ে ফাইল দেখতে ব্যস্ত হলো। নুসরাত লাগাতার কল দিতে লাগলো। নুসরাতের পাশে দাঁড়িয়ে থাকা পেট উঁচু দারোগা থু করে পিক ফেলে বিরক্তির চোখে নুসরাতের দিকে তাকালো। নুসরাত ভুঁড়িওয়ালা দারোগার দিকে একবার চোখ তুলে তাকিয়ে হে হে করে বোকা হেসে আবারও কল দিতে লাগলো। এবার আরশ কল পিক করে বজ্রকণ্ঠে ধমক দিয়ে উঠল। কে চাই? কল কেটে দেওয়ার পরও বারবার কল দিচ্ছে কেন? নুসরাত গলার কণ্ঠ যথেষ্ট নরম করে সুরেলা করে বলল। হ্যালো ভাইয়া, শুনছেন? আরশ ফোন কান থেকে নামিয়ে নাম্বারের দিকে একবার তাকালো। আবার কানে নিতেই নুসরাত বলল। ভাইয়া একটা লোকেশন পাঠাচ্ছি, একটু কষ্ট করে তাড়াতাড়ি আসুন প্লিজ। আরশের ভ্রু আরেকটু বাঁকিয়ে গেল। নুসরাত এত সুমধুর গলায় তাকে যাওয়ার জন্য বলছে কেন? এখানে নিশ্চিত কোনো গড়বড় আছে। আরশ গম্ভীর গলায় বলল। কি হয়েছে তাড়াতাড়ি বল। এত মিষ্টি গলে আমাকে ডাকা হচ্ছে কেন? নুসরাত কেসে উঠল, ধিমি স্বরে বলল। আসলে ভাইয়া, হয়েছে কি, নুসরাত একে একে সব কাহিনী খুলে বলতে লাগলো। আরশের কাছ থেকে হেল্প পাওয়ার আশায় মিনমিন করে বলল। প্লিজ ভাইয়া একটা সই করে নিয়ে যান আমায়। আব্বা আসলে আমাকে আজ পৃথিবী থেকে টাটা বাই বাই করে দেবে। আরশ গম্ভীর গলায় বলল। নুসরাত আমি পারবো না। আরশকে মানানোর জন্য বলল। আব্বাকে বলতাম, কিন্তু আব্বা আসলে বলবে। নুসরাত গলার স্বর মোটা করে বলল।
সৈয়দ বাড়ির কোনো মেয়ে কোনোদিন হাজতে আসেনি, তুমি বেয়াদব সেটাও পূরণ করে দিয়েছো। আল্লাহ তোমার হেদায়েত করুন। তোমার মতো এত বেপরোয়া মেয়ে আল্লাহ কাউকে না দিক। সৈয়দ বাড়ির কোনো মেয়ে কোনোদিন হাজতে এসেছিল? তুমি এসে গিয়েছো। হাজতে এসে আমায় ধন্য করেছো। তুমি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। তোমার মতো বজ্জাত সৈয়দ বাড়ির ভেতর দ্বিতীয়টা আর নেই।